আসসালামু আলাইকুম মান্দা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে হাইব্রিড করলা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বীজ রোপণ থেকে করলা হারভেস্ট পর্যন্ত আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আপনাদের বীজ জার্মিনেশন, বীজ রোপণ, কী ধরনের মাচা দিবেন, মাচার নিচে কী ধরনের সাথী ফসল করবেন, ইউসেপ নাকি ফ্ল্যাট মাচা দিবেন, এছাড়াও কী ধরনের কীটনাশক স্প্রে করবেন, কোন সময় কী ধরনের কীটনাশক ছত্রাকনাশক পিজিআর স্প্রে করবেন সেগুলো জানানোর চেষ্টা করব। এবং করলার ফ্রুট ফ্লাই বা মাছি পোকা দমনের জন্য যে ফেরোমন ফাঁদগুলো ব্যবহার করি সেগুলো কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন সেগুলো বিস্তারিত জানাবো। এছাড়াও আপনারা এই করলা খেতে কীভাবে সেচ এবং সার প্রয়োগ করবেন সেগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে আসি বীজ জার্মিনেশন। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্যাকেট কেটে বীজ 2 থেকে আড়াই ঘন্টা হালকা রোদে শুকিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা স্থানে রেখে ঠান্ডা হলে এগুলো 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমি সন্ধ্যা রাতে ভিজিয়ে সকালবেলা উঠে নিই এবং ওঠানোর সময় ভালো পানিতে পরিষ্কার করে নিতে হবে। এরকম কাপড়ের মধ্যে রাখতে পারেন, আবার টিস্যু দিয়েও পেঁচিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে এরকম কাপড়ের মধ্যে রাখলে এভাবে ভাঁজ করে রাখতে পারেন। আর টিস্যু বা অন্য কিছু বক্সেও রাখতে পারেন, এগুলো বক্সে বা পটে রাখতে পারেন। সেই ক্ষেত্রে এগুলো 48 থেকে 72 ঘন্টার মধ্যে জার্মিনেশন হয়ে যায়। যদিও শীতের সময় এইটা আরও সময় বেশি লাগতে পারে বা কম বেশি হতে পারে। আবার 2-1 দিন রাখলে এরকম শিকড়গুলো বড় হয়ে যায়। এইভাবে অবস্থায় লাগানো যায় এবং পূর্বে যে অবস্থা দেখালাম সেটাও লাগানো যায়। দেখুন এগুলো কীভাবে রোপণ করতে হয়। এই মালচিংয়ের মাটিগুলো ঝুরঝুরে করে নিয়ে আলগা করে নিতে হবে। এরপর আস্ত করে বীজটা রেখে হালকা করে মাটি চাপা দিতে হবে। এরপর কয়েকদিনের মধ্যে এরকম গাছ বের হয়ে যাবে। আর এরকম গাছ বের হলেই মাচা রেডি করতে হবে। সেই ক্ষেত্রে এর আগে আপনারা এই 2 মালচিংয়ের মাঝখানের যে জায়গা, এখানে হচ্ছে বিভিন্ন শাক লাগাইতে পারেন। এটি সাথী ফসল হিসাবে মোটামুটি গাছ মাচায় উঠতে 30 দিন সময় লাগবে, মানে টোটাল মাচা যতটুকু কমপ্লিট হতে। সেই ক্ষেত্রে এই শাকগুলো 30 থেকে 35 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যেও হয়ে যায় অনেক সময়। তো হয়ে গেলে একটু বাড়তি ইনকামের সুযোগ সুবিধা হবে। সেই ক্ষেত্রে এভাবে করতে পারেন। আর এই গাছগুলো মাচায় ওঠার সময় অবশ্যই ছাঁটাই করে দিতে হবে। যেগুলো কুশি আছে এগুলো আপনারা এভাবে ছাঁটাই করে দিতে পারেন। সেই ক্ষেত্রে গোড়া থেকে আগা পর্যন্ত যতগুলো কুশি বের হবে সেগুলো মাচায় ওঠা পর্যন্ত ছাঁটাই করে দিতে হবে। এভাবে দেখুন একদম উপর থেকে নিচ পর্যন্ত ছাঁটাই করে দেওয়া হচ্ছে। অনেক সময় এগুলো আমরা হয়তো অনেকেই এগুলো ছিঁড়ে দিই না, সেক্ষেত্রে গাছের গ্রোথ অনেকাংশেই কমে যায়, গাছগুলো অনেক ঝোপালো হয়। এটা যদি ইউ শেপের মাচা হয় সেক্ষেত্রে বা এ প্যাটার্নের মাচা হলে না ছিঁড়ে দিলেও হবে, কারণ এই মাচাটা কাছে থাকে। আর যখন ফ্ল্যাট মাচা হয় সেক্ষেত্রে আমি মোটামুটি 4 ফিটের উচ্চতার মাচা দিয়ে থাকি। অনেকে হয়তো এটা 3 ফিট 3.5 ফিট দেয়, সেটাতে নিচে চলাচল করতে সমস্যা হয়। আর 4 থেকে 5 ফিট হলে এটাতে চলাচল করতে ভালো হয়। এরপর আসি আসলে ফ্রুট ফ্লাই বা মাছি পোকা দমন কীভাবে করবেন। দেখুন এটি সেই ফ্রুট ফ্লাই মাছি পোকা বা ভোঁমর পোকা। এর স্ত্রী মাছি পোকাটি আসলে অপোজিটে ঢুকে এর ভিতর ডিম পাড়ে। সেটি করলা ছোটো অবস্থায় বা বড় অবস্থায় যে অবস্থাতেই হোক, এই অপোজিটে ঢুকিয়ে ডিম পেড়লে ডিম থেকে কীড়া উৎপন্ন হয়। আর কীড়ার থেকে আসলে ভিতরের শ্বাসগুলো খেয়ে নেয়, যার ফলে বাহিরের আবরণটা আসলে হলদে হয়ে যায় এবং করলা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। এটি ছোটো অবস্থাতেও আক্রমণ করতে পারে, বড় হলেও আক্রমণ করতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো জৈবিক ফাঁদের মাধ্যমে দমন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে দেখুন এটা হচ্ছে বন্ধু কারেন্ট ফেরোমন, অনেকটা আসলে কাঠের টুকরার মতো। এগুলো টাঙিয়ে দিলেই হবে, জাস্ট পানি দিতে হয় না, পানি ছাড়া এগুলো। এটার সংস্পর্শে আসা মাত্রই আসলে মাছি পোকাগুলো মারা যায়। দেখুন আমি যেটা ব্যবহার করি এটা হচ্ছে বন্ধু কারেন্ট ফেরোমন। আমার এলাকায় এটি মোটামুটি পাওয়া যায়। আর এটি বানানোর জন্য দেখুন এরকম 1 লিটার 2 লিটার পানির বোতল বা চকলেটের বয়াম হলেও চলে। সেই ক্ষেত্রে আপনার কাছে যেটা আছে সেটা সেভাবে নিতে পারেন। দেখুন এগুলো ছিদ্রগুলো অনেক ছোট করে করা আছে। আমি এগুলো আসলে এবার একটু দেরিতে লাগানো হয়েছে। মোটামুটি গুটি আসা অবস্থায় এগুলো লাগাতে হয়। সেক্ষেত্রে প্রথম থেকেই আসলে আর আক্রমণটা তেমন দেখা যায় না। এটিও মোটামুটি 2 দিন হয়েছে টানানো, তো মোটামুটি কিছু পড়ছে। যদি এই সময় ফ্রুট ফ্লাই আক্রমণ
অনেক জায়গায় বেশি হয়, অনেক এলাকায় কম হয়। আমার এখানে এখন তুলনামূলক একটু কম, কারণ এর আগে অন্য ফসল ছিল যার কারণে তেমন নাই। এবার আসি ফ্ল্যাট মাচার সুবিধা অসুবিধা। সাধারণত ফ্ল্যাট মাচাতেই করলা বেশি চাষ হয়ে থাকে। বর্তমানে আধুনিক পদ্ধতিতে পলি মালচিং দিয়ে যারা চাষ করে সেই ক্ষেত্রে ইউ শেপ বা এ প্যাটার্নের মাচা দেওয়া হয়। তো আমি মনে করি যে ফ্ল্যাট মাচা আর ইউ শেপ মাচাই হচ্ছে সবচেয়ে বাস্তব বা ফলনের দিক দিয়ে বা গাছ লাস্টিং করার দিক দিয়ে ভালো। আর এই প্যাটার্নটা আসলে করলা গাছের গ্রোথ বেশি থাকলে উপরে ওঠার পরে এগুলো আবার নিচের দিকে হেলে পড়ে, সেই ক্ষেত্রে সমস্যা হয়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। সেই ক্ষেত্রে ইউ শেপ এবং ফ্ল্যাট মাচাই হচ্ছে সবচেয়ে ভালো। যেহেতু এই অংশে আমি ফ্ল্যাট মাচা নিয়ে আলোচনা করতেছি, সেই ক্ষেত্রে এর সব সুবিধা অসুবিধাগুলো একটু বলার চেষ্টা করি। ফ্ল্যাট মাচাগুলোর আসলে সুবিধা বলতে এটাতে তুলনামূলক খরচ একটু কম হয়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু এলাকায় এটা পুরো জমিটাই ফ্ল্যাট মাচা দেয়, সেটা আবার অসুবিধা যে এর ভিতরে ফল সংগ্রহ করা বা আন্তঃপরিচর্যা কীটনাশক স্প্রে করা এগুলো একটু ঝামেলা। আবার যখন এটি খণ্ড খণ্ড করে ফ্ল্যাট আকারে দেওয়া হয় সেক্ষেত্রে আবার দুই পাশ থেকে কীটনাশক স্প্রে দেওয়া সহ আন্তঃপরিচর্যা সেগুলো খুব সহজভাবেই করা যায়। দেখুন আমারগুলো এগুলো 5 ফিট উচ্চতার আসলে মাচা, যার ভিতর দিয়ে নিচে চলাচল করতে খুব একটা সমস্যা হয় না, আবার দুই সাইড থেকে স্প্রে দিতেও খুব সমস্যা হয় না। সেই ক্ষেত্রে একটা ফ্ল্যাট মাচার প্রস্থ হতে পারে যে 15 থেকে 20 হাত, সেই ক্ষেত্রে স্প্রে দেওয়া যায়। আর যদি এর বেশি হয় সেই ক্ষেত্রে দুই সাইড থেকে স্প্রে দিয়ে এটা কাভার করা কষ্টকর হয়। আর জমি যতটুকু লম্বা হবে সেই ক্ষেত্রে ততটুকু দৈর্ঘ্যে এটা নেওয়া যাবে। তো প্রস্থটা 15 থেকে 20 হাতের মধ্যে হলে ভালো হয়, আবার 10 থেকে 15 হলে সবচেয়ে ভালো হয়। এখন আসি ইউ শেপ মাচার। ইউ শেপ মাচাটাই আসলে বর্তমানে আধুনিক মালচিং পদ্ধতিতে দুইটি বেড নিয়ে একটি মাচা, সেই ক্ষেত্রে এটি আসলে খুবই সুন্দর একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আসলে আধুনিক পদ্ধতিতে যারা চাষ করেন তারা সবাই করে, এবং এর মাঝখানে যে অংশ এই অংশতে আপনারা সাথী ফসল হিসেবে বিভিন্ন শাক করতে পারেন। আর দুই সাইড থেকে যে অংশ, এই দুই সাইডের অংশ দিয়ে গাছগুলো খুব সহজেই মাচায় উঠে যাবে। সেই ক্ষেত্রে আর ওই সুতো টাঙানো বা কাঠি দিয়ে উপরে উঠানোর যে সমস্যা ফ্ল্যাট মাচায় থাকে সেগুলো আর হবে না। তো এই ইউ শেপটা আসলে বর্তমান যেটা ব্যবহার করা হয় এটা মোটামুটি ভালো, এই প্যাটার্নের চেয়ে অনেক বেশি ভালো। আর এটাতে গাছ মোটামুটি ভালো হয়, এবং অন্যান্য যে পরিচর্যা ফল সংগ্রহ কীটনাশক স্প্রে আন্তঃপরিচর্যা এগুলো খুব সহজভাবে করা যায়, কারণ এইটা মোটামুটি 4-5 হাত বা 6 হাতের মধ্যে থাকে। সেই ক্ষেত্রে দুই পাশ থেকে খুব সুন্দরভাবে এগুলো স্প্রে দেওয়া যায়। আবার হচ্ছে নিচে যেহেতু ইসপের মাঝখানের জায়গাটা মোটামুটি 4 থেকে 5 ফিট উচ্চতা থাকে, সেই ক্ষেত্রে মাঝখান দিয়ে চলাচল করা খুব সুবিধা হয়। এবার আসি কীটনাশক ছত্রাকনাশক পিজিআর বা ভিটামিন কী ধরনের স্প্রে দিবেন। আমি সাধারণত গাছ বের হওয়ার পরে একটি ছত্রাকনাশক দিয়ে শুধু স্প্রে করা হয়, সেক্ষেত্রে কার্বনডাজিম ম্যানক্রোজেব মিক্সড গ্রুপের এগুলো দিয়ে থাকি। শুধুমাত্র কার্বনডাজিম গ্রুপের দিলেও হবে। তো এর 5 থেকে 7 দিন পরে দেখা যায় গাছের আগা বের হচ্ছে। গাছের আগা বের হওয়ার সময় একটু সতর্কভাবেই কীটনাশক দিতে হয়, সাথে ছত্রাকনাশকও দিতে পারেন। এই ক্ষেত্রে এই জায়গায় ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক 2 গ্রামে যেগুলো পাতা পাওয়া যায় এগুলো, আর সাথে ছত্রাকনাশক দিয়ে স্প্রে দিতে পারেন। এর পরবর্তীতে মোটামুটি 10 থেকে 12 দিন পর্যন্ত স্প্রে লাগবে না। গাছের আগাগুলো বের হওয়ার সময় তরল জাতীয় কীটনাশক স্প্রে না দেওয়াই ভালো। সেই ক্ষেত্রে গাছের পাতা কুকড়ি হয়ে যায় অনেক সময় একটু ডোজ বেশি হলে। তো এই সময় সাবধানতা অবলম্বন করা দরকার। আর সমস্যা হলে সেই ক্ষেত্রে সেই ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এইভাবে 5 থেকে 7 দিন পর পর একটি ছত্রাকনাশক, ইমিডাক্লোপিড, আর ফল আসা শুরু হলে অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক, এই 3টি মিক্সড করে আমি প্রতিনিয়ত অর্থাৎ 5 থেকে 7 দিন পর পর স্প্রে দিয়ে থাকি। এর সাথে আপনারা হচ্ছে ফ্লোরা এবং সলভর বোরন আলাদা করে এগুলো স্প্রে দিতে পারেন, সেই ক্ষেত্রে এর কার্যকারিতা ভালো থাকে। গাছের এই কন্ডিশন অবস্থায় আমি আসলে পিজিআর বা ভিটামিন খুব বেশি স্প্রে দিই না, সেক্ষেত্রে আপনারা ফ্লোরা জাতীয় স্প্রে দিতে পারেন। তো এগুলো নিয়মিত না, মোটামুটি 20 থেকে 25 দিন পর পর একটি করে স্প্রে দিবেন, তাহলেই হবে। এবার আসি সেচ ও সার ব্যবস্থাপনায়। এই মালচিং পদ্ধতিতে চাষ করার ক্ষেত্রে সেচ এবং সার ড্রেন বা নালাতেই দেওয়া হয়।
সেই ক্ষেত্রে দেখুন এভাবে ড্রেনে সেচ দেওয়ার পরে এখানে সার দিলে হবে। আর এখন যেহেতু বৃষ্টির মৌসুম, সেই ক্ষেত্রে সেচ দেওয়ার তেমন প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে বৃষ্টির পরবর্তীতে এগুলো হচ্ছে ড্রেনে সার ছিটিয়ে দিলে হয়। সেই ক্ষেত্রে আমি ডিএপি, টিএসপি, পটাশ আর হচ্ছে জিপ সার মিক্সড করে এগুলোতে দিয়ে থাকি। সেই ক্ষেত্রে এটি 20 থেকে 25 দিন পর পর দিলেই হয়। আর এই শেষ ও সার অবশ্য দেওয়ার ক্ষেত্রে গাছের অবস্থা বুঝে দিতে হবে। মাটিতে যদি রস না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেচ দিতে হবে। আর সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গাছের গ্রোথ অবস্থা দেখে সারের পরিমাণ দিতে হবে। কারণ অতিরিক্ত গ্রোথ থাকলে সেই সময় আসলে খুব বেশি সার দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি গ্রোথ কম থাকে বা ফল মোটা কম হয় সেই ক্ষেত্রে এই ডিএপি, টিএসপি, পটাশ এগুলো দিলেই চলে। এই কাজগুলো আসলে নিয়মিত করলে আর গাছের তেমন সমস্যা হয় না। আর সেচ দেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে জমিতে যেন পানি জমে না থাকে, কারণ এই লতা জাতীয় সবজিগুলোর আসলে ওয়াটার লগিং, যেটা পানি যদি আবদ্ধ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এইগুলোর গুঁড়ো পচা সমস্যা হতে পারে বা গাছগুলো মরে যেতে পারে। আর অনেকের যে স্ট্রোকজনিত সমস্যা হয় এগুলো আসলে বিভিন্ন কারণেই হতে পারে। তবে এগুলো সমস্যা হলে গোড়াতে ভালো ধরনের যেগুলো ছত্রাকনাশক আছে এগুলো পানিতে গুলিয়ে সরাসরি গোড়ায় দিতে হবে, তাহলে এই সমস্যাগুলো কম হয়। তো এই ধরনের পরিচর্যা করার মাধ্যমে দেখুন আমার গাছের এবং ফলের কন্ডিশন এইরকম। আসলে আমি খুব বেশি পরিচর্যা বা এগুলো করার আসলে সময় হয় না। তারপরে নর্মালি যেগুলো আসলে নিয়মিত করা দরকার সেগুলো নিয়মিত করা হয়। আর দেখুন আসলে এইগুলো ফলের সাইজ, কালার কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার সাইজ। আর এগুলো আসলে ওজন করে দেখাই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এগুলো 10 থেকে 12টা 14টায় 1 কেজি হয়। দেখুন এখানে মোটামুটি 12-13টা ফল আছে, 1 কেজি সাইজ হয়েছে। সেই ক্ষেত্রে এগুলোর আসলে বাজার চাহিদা মোটামুটি ভালো থাকে। তাই মাঝারি করলা চাষ করলে দেখা যায় যে আসলে ওজনটাও মোটামুটি ভালো হয় ছোট জাতের চেয়ে, আবার বাজার চাহিদাও মোটামুটি ভালো। আর কালার সাইজ মোটামুটি এই জাত অনেক ভালো। এটি দুরন্ত 35 জাতের করলা, আলমগীর সিড কোম্পানি বাজারজাত করে থাকে এটি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু জানার থাকে এর বাইরেও আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। তো আসলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন, কারণ এক ভিডিওতেই সব কিছু দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।